আসসালামু আলাইকুম, সবাইকে বেলগেসি লাইব্রেরি ও পাঠক ক্লাব গ্রুপে স্বাগত। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনার সামনে এসেছি, আপনাদের সামনে এসেছি। এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব। আমাদের এই বিষয়টি বাঙালি জাতির কাছে একটি করুণ ইতিহাস এবং আমাদের বাঙালি জাতির কাছে অপ্রাপ্তির ইতিহাস, না পাওয়ার ইতিহাস, এতিম হবার ইতিহাস। বাঙালি জাতির সবচেয়ে বড় ট্র্যাজেডি 15ই আগস্টের কথা। 15ই আগস্টের আজকের প্রতিবদ্ধ বিষয় 75 পরবর্তী 15ই আগস্ট কেন পুরো মাসটি শোকের মাসে পরিণত হলো। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করবেন আমাদের সাথে আমাদের সম্মানিত অতিথি দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক, বাংলা বিভাগীয় প্রধান জনাব অধ্যাপক ওবায়দুল্লাহ সরকার। স্যার কেমন আছেন? ধন্যবাদ স্যার, আজকের আমাদের এই আলোচনার প্রতিপাদ্য বিষয় অলরেডি আমাদের যারা দর্শক আছেন তারা বুঝে গেছেন। তবে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই পুরো মাসটি শোকের মাসে পরিণত হলো। আমরা যদি আগাতে কথা বলি, আমরা গল্পের ছলে তো অনেক হয়তো কিছু বলার অবতারণা করার চেষ্টা করব এবং আজকে এমন একটা ব্যক্তিকে নিয়ে আমরা আলোচনা করবো যেটা হয়তো আমরা সেই যোগ্যতা কিন্তু রাখি না। তারপরেও দু একটি কথা একটু স্মরণ করে দেওয়ার জন্য আমি একটু বলতে চাই। সেই কথা হলো এটাই যে আমি তার আগে একটু বাসা সম্পর্কে একবারে 1 মিনিট একটি কথা বলি। সেটা অনেক সৃষ্টিশীল কাজের সাথে সে জড়িত। বেলগাছি লাইব্রেরি এবং পাঠক ক্লাবের উদ্যোগে অনেক ইতিবাচক কাজ করে যাচ্ছে। তার এই কাজের ধারাবাহিকতায় আজকে বোধহয় এই ক্ষুদ্র প্রয়াস। আমি আমাদের দর্শক এবং যারা হয়তো দেখবেন তাদেরকে স্বাগত, অভিনন্দন এবং সালাম জানাই। একেবারে সংক্ষিপ্ত পরিসরে যে কথাটা সেটা বলার চেষ্টা করব, সেটা আমি এভাবে একটু বলতে চাই। 75-এর 15ই আগস্ট বইল খুনের ঢেউ, শেখ মুজিবের পরিবারে রইল না আর কেউ, ঘাতকে সে বুক নিশানায় চালিয়ে দিল বলি, সেই ভয়াল রাতের কথা কেমন করে সত্যি জাতি ভুলতে পারি না। তাই পরম শ্রদ্ধায় এবং গভীর শ্রদ্ধা এবং পরম মমতায় 15ই আগস্ট অর্থাৎ এই আগস্ট মাসটা শোকের মাস হিসাবে পালন করে আসছে। এবং আমরা জানি যে বাংলার কি বলবো স্বাধীনতার মহান স্থপতি বাঙালির রাখাল রাজা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই 15ই আগস্ট নৃশংসভাবে হত্যা করা হয়। শুধু বঙ্গবন্ধুকেই ওরা হত্যা করে ক্ষান্ত করেনি, ওরা বঙ্গমাতা ফজিলাতুন্নেসাকেও তারা হত্যা করে। তারা হত্যা করে শেখ জামালকে, তারা হত্যা করে শেখ কামালকে, ওরা হত্যা করে শিশুপুত্র শেখ রাসেলকে হত্যা করে ওরা মানবতাকে হত্যা করেছে। একদম এই হত্যা কি বাঙালি জাতি কোনোদিন বলতে পারে? বলতে পারে না। তাই আগস্ট আমাদের কাছে এত তাৎপর্যপূর্ণ, এত শোকের মাস। শুধু তাই নয়, এই আগস্টকে ওরা ওই স্বার্থান্বেষী মহল, ওই 71-এ পরাজিত শত্রুরা 17ই আগস্ট দেশের 300টি স্থানে 500টি গ্রেনেড বোমা হামলা করে এবং সেখানে হতাহত। শুধু তাই নয়, 21শে আগস্ট তারা আওয়ামী লীগের জনসভায় তারা গ্রেনেড হামলা করে 24 জনকে হত্যা করে ওরা বাংলাদেশ আওয়ামী লীগকে একবারে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। এবং আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে তারা হত্যা করতে চেয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে সেই দিন জননেত্রী শেখ হাসিনা বেঁচে আছে। শুধু তাই নয়, এই আগস্টে বিশেষ করে আমাদের বাংলা সাহিত্যের দুইজন কি বলবো মহিরুহু বা দিকপাল বা বাংলা সাহিত্যকে যারা অনেক মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে, এই এশিয়ার প্রথম নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার জীবনে শান্তি, স্বস্তি, স্থিতিশীলতার জন্য বাঙালি জাতি যার কাছে বারবার ফিরে যায়, সেই রবীন্দ্রনাথও এই আগস্ট মাসে 7ই আগস্ট মহাপ্রয়াণ পুরস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যার তুলনা তিনি নিজেই আজকের এই 29শে আগস্ট পর্যন্ত। আরেকজন কবি, আমাদের জাতীয় কবি, আমাদের নাগরিক কবি শামসুর রহমান, তিনিও কিন্তু 17ই আগস্টে। সুতরাং 15ই আগস্টের শোকাবহ স্মৃতি, আর এই দিন 17ই আগস্ট, 21শে আগস্ট এবং এই কবি এবং সাহিত্যিকদের এই মৃত্যুর ফলে দেখা যায় যে আমাদের শোকাবহ আগস্ট 15ই আগস্ট আজকে পুরো শোকের মাসে পরিণত হয়েছে, শোকের চাদরে একেবারে ঢেকে গেছে। তাই জাতি বড় শ্রদ্ধা এবং গভীর
মমতায় এই মাছটা পাবে। এই জন্যই আগস্ট মাস পুরোটাই শোষণ দিয়ে। বর্বর পাকিস্তানিরা বারবার বঙ্গবন্ধুকে কারাগারে নিয়ে আসে। তারা এত চেষ্টা করেও বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে, কিন্তু কিছু পথভ্রষ্ট বাঙালি, কিছু নির্মম বাঙালি, নির্দয় বাঙালি বঙ্গবন্ধুকে এই বিষয়ে আপনার কেমন? ধন্যবাদ আসাদ। বাঙালি আসলে জাত থাকে বোধহয় জাতের মর্যাদা তারা একদম, এটা আমাদের একদম স্বভাবগত বিষয়। স্বভাবগত বিষয়। যেই পাকিস্তানিরা বঙ্গবন্ধুর বিশেষ করে তার বীরত্বে, তার লড়াই সংগ্রাম আন্দোলন এবং এপার বাংলার অর্থাৎ এই পূর্ব বাংলার জনগণের হৃদয়ের যে শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত হয়েছিল, নানাবিধ কারণে তারা এক প্রকার বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের কাছে তারা পরাজয় বরণ করে পাকিস্তানের কারাগারে থাকা সত্ত্বেও, তাকে কবর দেখানো সত্ত্বেও কিন্তু তাকে হত্যা করতে পারেনি। যদি বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে, পাকিস্তান নামক রাষ্ট্রের আজকে না তখনই কোথায় বিশ্বের হয়ে যাবে। এমন নানাবিধ চিন্তা চেতনা করে যেই পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যা করার দুঃসাহস দেখাতে পারেনি, কী করে আমাদের এই বঙ্গ সন্তানেরা বাঙালিরা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করলো, এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক। একদম বঙ্গবন্ধু কিনা করেছে, বঙ্গবন্ধু এই বাংলাদেশের শান্তি স্বস্তি স্থিতিশীলতা আনার জন্য সমস্ত চিন্তা ভাবনা করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল, রক্ষী বাহিনী গঠন করেছিল দেশের শান্তি শৃঙ্খলার জন্য। অথচ আমাদের সেনাবাহিনীর কিছু বিপদগামী সেনাবাহিনীরা এরা কি করলো, এটাকে মেনে নিতে পারেনি হিসাবে ক্ষমতায় তারা যাবার জন্যে, ক্ষমতার নীল নকশা আঁকার জন্যে কতিপয় ক্ষমতালোভী সেনাবাহিনীর সাথে যোগ সাজস করলো, নীল নকশা আনলো ষড়যন্ত্রে। এই নীল নকশাকারীর অন্যতম হলো যা দিবালোকের মতো নিষ্পষ্ট নিজের এই নিজের দেওয়ার সাথে ঘাতকেরা একাধিকবার তারা মিটিং সিটিং করে করার ফলে দেখা যায় হত্যার ষড়যন্ত্র নীল নকশা আছে। সর্বোপরি এদেশে রাজনৈতিকভাবে বিশেষ করে বামফ্রন্টের রাজনীতিরা তারা বঙ্গবন্ধু শাসন আমলকে তারা ভালোভাবে নিতে পারেনি, তাই তারাও গভীর ষড়যন্ত্র যে কোনো জায়গাতে তারা ফুসে উঠেছিল। তারাও শেষ পর্যন্ত এই হত্যার সাথে প্রচ্ছন্নভাবে হলেও তারা মদত জুগিয়েছে। স্যার, এখানে যদি আমি একটু সম্পূরক কথা বলি, মানে এটা আমার মতামত আছে, সেটা হচ্ছে, এবং এটা গোটা বাংলাদেশিরা এখন এতে এই ইতিহাসটি স্পষ্ট এবং উজ্জ্বল। সেটা হচ্ছে আওয়ামী লীগের একটি বড় অংশ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তারা কিন্তু মন্ত্রিসভায় যোগদান করেছে। তো এই মুস্তাকের মন্ত্রিসভায় যখন আওয়ামী লীগের একটি বড় অংশ যোগদান করে, তখন কি আর বলতে বাকি থাকে যে আওয়ামী লীগরা নিশ্চুপ ছিল, আওয়ামী লীগরা এই হত্যাকাণ্ড অনেকখানি মেনে নিয়েছিল? এটা হতে পারে না। প্রধানমন্ত্রী দেখা যায় সেই প্রশ্নটাই আজকে জাতির কাছে করেছে, এত নেতা কোথায় ছিল? এটা তো নেত্রী প্রশ্ন। একদম আজকে ভাবতে অবাক লাগে, তখন তৎকালীন সময়ে যেই বঙ্গবন্ধুর নেতৃত্বে মাত্র 3.5 বছরের তার ক্ষমতায় $273 মার্কিন যেখানে মাথা পিছু ইনকাম হয়েছিল, তার মৃত্যুর পরপরই দেখা গেছে $138 সেটি নেমে এসেছিল, $128 সালে ছিল। লজ্জার এবং দুঃখের কথা নামে। তো সেখানে আমরা লক্ষ্য করেছি বঙ্গবন্ধু সরকারের যে 30 জন মন্ত্রী ছিল, এই 30 জন মন্ত্রীর 23 জন মন্ত্রী সেই দিন বঙ্গবন্ধুর রক্তের উপর যে মোস্তাক সরকারের সাথে হাত মিলাইছিল এবং শপথ নিয়েছে। শুধু মন্ত্রী নয়, রাষ্ট্রের নির্বাহী বিভাগের অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিবর্গ তারা সেই সরকারকে খুনি মোস্তাক সরকারকে সমর্থন দিয়েছে। সুতরাং এই বাঙালি জাতিকে বেঈমান জাতি, তারা যে বিশ্বাসঘাতক জাতি, এবং যেই মনোরঞ্জনশীল ঘর আইনমন্ত্রী, সেই আইনমন্ত্রীও এই মোস্তাক সরকারের সাথে তারা এই দুঃখ, এই লজ্জা, এই কষ্ট রাখবো কোথায়? আজকেও কিন্তু চাকরদারিকার কিছু সুতরাং সময় থাকতে থেকেই যাত্রা হওয়াটা উচিত। একদম একদম এটা আমারও বিশ্বাস, এবং আগামী প্রজন্মের আমাদের যারা ইতিহাস পাঠ করবেন এবং দেশ
পরিচালনায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকবেন, তারাও বিশ্বাস করবেন। এই আগস্ট শোকের মাসে আরেকটি শোক বা আরেকটি ট্র্যাজেডি আমাদের বঙ্গবন্ধুর পরিবারে ঘটে গেছে। আমরা জানি যে বঙ্গবন্ধু এবং তার পরিবার হত্যাকাণ্ডের পর মাত্র 2টি সন্তান তাদের ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিব, এই দুজনই বেঁচে গেছে। পরবর্তীতে দেখা গেছে তার পরিবারের সদস্যরা কি নির্মমতার এরকম নির্যাতনের শিকার হয়েছে এবং এখনো ষড়যন্ত্র চলে গেছে। একটা প্রশ্ন বাঙালি জাতির মনে এখনো পবিত্র সংবিধান, এই কলঙ্কটা দায় মুক্তি অধ্যাদেশটাকে একটু আলোচনা এই যতই আমি সংবিধান যতটুকু দেখেছি এবং এই দায়মুক্তি বা ইনডেমিনিটি অধ্যাদেশ, এটা পৃথিবীর ইতিহাসে একটা কালো অধ্যায়, একটা পবিত্র সংবিধানে সংযোজন করে আমাদের পবিত্র সংবিধানকে অপবিত্র করেছিল সেই উনি মোস্তাক চক্র এবং পরবর্তীতে জেনারেল জিয়া। একদম খুব লজ্জা লাগে, কষ্ট লাগে যে সংবিধান আমরা যে একটি রাষ্ট্র পরিচালনা হয়, সেই সংবিধানে কী করে এই আইনটা সন্নিবেশিত করেছে, সেই আইনটার ভাষাটা যদি আমরা এটা জানি, শুধু মানে আমি বলি যে আমরা একটু স্মরণ করে দিতে চাই যে 1975 সালের 15ই আগস্ট মানে ভোরে বলবৎ আইনের পরিপন্থী যাহাই কিছু ঘটুক না কেন, সুপ্রিম কোর্ট বা অন্যান্য কোর্ট কোনো মামলা অভিযোগ দায়ের বা আইনি প্রক্রিয়া গ্রহণ করা যাবে না। রাষ্ট্রপতি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যয়ন করছে যে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়নি। এটা একটা রাষ্ট্রীয় একটা প্রেসিডেন্ট একটা অধ্যাদেশ প্রস্তাব করেছিল। খন্দকার আবুল বাসারকে আমি বলবো এই অধ্যাদেশটা ওইভাবেই থাকতে পারতো। পরবর্তীকালে জেনারেল জিয়া ক্ষমতায় এসে এই আইনটাকে একবার হৃষ্ট পুষ্ট পাকা পোক্ত করে সংবিধানের সন্নিবেশিত করেছে। একদম এই লজ্জা কোথায় লাগবে? এবং সেখানে লেখা হচ্ছে কি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবর্তন, সামরিক আইন জারি এবং 15ই আগস্ট ঘটনাবলীর সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতা মুক্ত রাখা হয়েছে। এই লজ্জার দুঃখ আমরা কোথায় রাখবো? একজন মানুষকে হত্যা করছে, একজন শিশুকে হত্যা করছে, একজন নারীকে হত্যা করছে, সে বিচার মানবতা অপরাধের বিচারের রায় চিরতরে বন্ধ করার জন্য জেনারেল জিয়া এই আইনটা করেছে। এই লজ্জা আমরা কোথায় রাখবো? আমরা ফিরে পাই না বাসায়। যাক, আজকে এতটুকু সান্ত্বনা বা স্বস্তি পেয়েছি জাতি হিসাবে, এদেশের ক্ষুদ্র একজন নাগরিক হিসাবে। আল্লাহর অশেষ মেহেরবানিতে জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন পর রাষ্ট্রীয় ক্ষমতা এসে 1996 সালে সেই কালা আইন বা ইনডেমিনিটি অধ্যাদেশটা বাতিল করে শেষ পর্যন্ত একটুখানি আত্মস্বীকৃত কোনো যেই কর্নেল ফারুক বলেছিল আমি শেখ মুজিবকে হত্যা করেছি, পারলে আমার বিচার করো, আল্লাহ বোধহয় এরকম দম্ভক্তি পছন্দ করেনি, তাই তাদের এই বিচারের রায় মানে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল। এবং সর্বোপরি 2010 সালে 18ই জানুয়ারি যেদিন ওই 5 জন ফাঁসি আত্মস্বীকৃত খুনিদের ফাঁসির রায় যেদিন কার্যকর হয়েছিল, জাতি যেইভাবে স্বস্তির নিঃশ্বাস হয়েছিল, সেই দিন আমিও ব্যক্তিগতভাবে শান্তি এবং স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। এবং সেই দিনই আমার মনে হয় সংবিধানটা কিছুটা কলঙ্কমুক্ত হয়েছে, বাকিটাও কলঙ্কমুক্ত হবে ওই আত্মস্বীকৃত খুনিদের যদি আমরা বিচারের রায়টা কার্যকর করতে পারি। ধন্যবাদ। এই দেশের মাটিতে অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন। আমরা জানি 75-এর 15ই আগস্টের পর খুনিদের পরিবার থেকেও কিছু প্রতিক্রিয়া এসেছে। প্রতিক্রিয়া বলতে খুনিদের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া, তাদের পারিবারিক কিছু প্রতিক্রিয়া, যেটা আমাদের বাংলার নতুন প্রজন্মের বা পুরাতন প্রজন্মের অনেকেরই জানা যে একটি পরিবারকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের পর যে প্রতিক্রিয়াগুলো হতে পারে একটি পরিবার থেকে, খুনিদের পরিবার থেকেও সেটা হতে পারে, সেগুলো কিন্তু আমাদের জানা ইচ্ছা, আপনি তো আমাদেরকে জানাবেন। আসলে এই সমস্ত বিষয়ে একেবারে জ্ঞানের পরিধিটা একেবারে খুব নগণ্য, খুব অল্প, কিন্তু তবুও যতটুকু আমার মনে পড়ে বা আমি সামান্য চর্চা করে যতটুকু পেয়েছি, কোনোদিন কেউই এইভাবে মানে ইতিহাসের মহানায়ককে বা কোনো বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করে তারা শান্তি স্বস্তিতে থাকতে পারে। এই ঘাতকেরও কিন্তু মর্ম যাতনায়
জীবন দশায় তারা কিন্তু ভুগেছে এবং তার পরিবার পারিবারিকভাবেও তারা কিন্তু অনেক সময় প্রত্যাখ্যিত হয়েছে। একদম। আমার জানা এবং বিশ্বাস মতে বিশেষ করে কর্নেল ফারুকের প্রিয়তমা পত্নী তাদের থেকে কিন্তু ডিভোর্স হয়ে গেছে এবং তার নামের পিছনে যে ফরিদা, তার স্ত্রীর নাম ছিল ফরিদা রহমান, শেষ পর্যন্ত ফারুক রহমান যেহেতু তার রহমানটা যোগ করেছিল, এই রহমান নামটাও শেষ কিন্তু ছেটে ফেলেছে কেটে। এবং তার সন্তানেরাও তার বাবার সাথে তেমন সম্পর্ক ছিল না। শুধু তাই নয়, আরেক কিলার, আরেক ঘাতক, আরেক হত্যাকারী নিশ্চয়ই অনেকেরই মনে আছে, আমি শুধু স্মরণ করে দিতে চাই, কর্নেল রশিদ। হ্যাঁ, এই রশিদের পিতা খন্দকার আব্দুল করিম বঙ্গবন্ধুকে হত্যা করার পরই সে ব্যক্ত কণ্ঠে বলেছিল যে বঙ্গবন্ধুর মতন নেতাকে হত্যা করতে পারে সে আমার পুত্র কখনোই নয়, আমি তাকে কোনোদিনই ক্ষমা করবে না, আল্লাহও যেন তাকে না ক্ষমা করে। এমনইভাবে তাকে তার পুত্রকে সে পরিত্যাগ করেছিল 1994 সালে। খন্দকার আব্দুল করিম মারাত্মক অসুস্থ, এমত অবস্থায় হয়তো বা তার পিতার টানে বাবার কাছে গেছে, যাওয়ার সাথে সাথে খন্দকার আব্দুল করিম মুখ ফিরিয়ে দিয়েছে। কর্নেল রশিদ বলছে, বাবা আমি তোমার রেন্টু, অর্থাৎ কর্নেল ওই রশিদের ডাকনাম ছিল রেন্টু, বলছে আমি তোমার রেন্টু বাবা। বলছে না, আমি কারো বাবা নাই, আমি রেন্টুর বাবা হতে পারি না, যে বঙ্গবন্ধুকে খুন করেছে, হত্যা করেছে, আমি তাকে কোনোদিন ক্ষমা করবো না, আল্লাহ যেন না ক্ষমা করে, আমাকে যেন কোনোদিন সে জানাজা, দাফন এবং কাফন যেন না করে। এইভাবেই তার আপন পুত্রকে, সন্তানকে সে প্রত্যাখ্যান করেছে। এইভাবেই দেখা যায় যে বঙ্গবন্ধুর যারা পারিবারিকভাবে অনেকেই, বজলুর রশিদের তার কর্মীরাও দেখা যায় যে অনেক মর্মযাতনায়, মর্মক্রিয়ায় তারা জীবনযাপিত করছে। এভাবে পারিবারিকভাবে তারা কিন্তু প্রত্যাখ্যান হয়েছে এবং এটা ঐতিহাসিক। আমার শেষ জানা দর্শকদের কাছে, আমাদের প্রিয় যারা দেখছেন তাদেরকে, আপনি যদি বঙ্গবন্ধুকে নিয়ে আপনার যে ভালোবাসা, আপনার যে অনুভূতি, আসলে বেলগাছি লাইব্রেরি পাঠক তো তাদের যে অ্যাওয়ারনেসটা সেটা তো বই পড়া, তাই না? একদম পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকার হই। আমরা অন্ধকারে না, আমরা যদি আলোকিত মানুষ হতে চাই, আমরা যদি আলোর দিশারি হতে চাই, তাহলে নিশ্চয়ই বই পড়তে হবে। এবং বঙ্গবন্ধুকে জানতে হলে এবং চিনতে হলে তার যে নিজস্ব লেখা, যে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামা এবং আমার দেখাচ্ছি নয়া, এই গ্রন্থগুলো পড়ার টেবিলে বা শোকেসে না সাজিয়ে যদি হৃদয় দিয়ে যদি পড়া যায়, তাহলে বঙ্গবন্ধুকে জানা যাবে, চেনা যাবে। এবং আমার এই নতুন প্রজন্মের কাছে এবং অনেকের কাছে আমি একজন শিক্ষক হিসেবে শুধু এই কথাটুকুই বলবো, ভুলবো না যেন কোনো দিন মজিদের দিন, অম্লান অক্ষয় চির অমলিন মজিদের দিন, ইতিহাসে লেখা আছে রবে চিরদিন মজিদের দিন, ভুলবো না যেন কোনো দিন। সত্যি জাতি ভুলতে পারে না, তাই তো বারবার শোকের বার্তা হয়ে শোকাবহ আগস্ট, স্মৃতির আগস্ট আমাদেরকে বড় অতীতে নিয়ে যায়, বড় শোকাতুর করে তোলে, বড় বেদনার মাস, বড় যাতনার মাস, বড় কষ্টের মাস আগস্ট। ধন্যবাদ। বঙ্গবন্ধু আমাদের মাঝে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বেঁচে থাকবেন এভাবে, যেভাবে তিনি ঐতিহ্যবাহী সেই ইতিহাসগুলো গড়ে গেছেন, যেভাবে তিনি আমাদের এই স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন, একটি জাতি উপহার দিয়ে গেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু।